আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লঞ্চ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের পরিচিত কণ্ঠ। আমার নাম সাকিব। একটি বিশেষ কারণে চ্যানেলটির নাম পরিবর্তন করা হয়েছে। আগে স্টোরি লঞ্চ ছিল, এখন সাকিব স্টোরি লঞ্চ দেওয়া হয়েছে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজ থেকে কুয়াশা ভলিউম 1 এর প্রথম গল্প কুয়াশা পর্ব 1। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পটি শুরু করা যাক। প্রচণ্ড শীত, মাঘের প্রথম রাত 1:30, সেগুন বাগান। সমস্ত এলাকাটা ঘুমে অচেতন। জনপ্রাণীর সারা শব্দ নেই, কেবল নাইট গার্ড টহল দিয়ে ফিরছে, মাঝে মাঝে হুইসেল বাজাচ্ছে। সাথে সাথেই দূর থেকে ক্ষীণ প্রত্যুত্তর আসছে ভেসে, খট খট খট। টাইলদারের লাঠির শব্দে রাত আরও নিঝুম হয়ে আসে। রাস্তার পাশে সারি সারি লাইট পোস্টের আলোর চারধারে অনেকগুলো পোকা অনবরত ঘোরে। এমন সময় দেখা গেল একখানি কালো শেভরোলে গাড়ি সামনের বহু দূর পর্যন্ত আলোকিত করে দ্রুত এগিয়ে আসছে। গাড়িটা কাছে এলে নম্বর প্লেটের দিকে নজর যেতেই টহলদারের শির দ্বারা খাড়া হয়ে গেল। সশব্দে জুতো ঠুকে সেলুট করল সে। সিটি এসপির গাড়ি। ভিতরটা অন্ধকার, কেউ মাথা নাড়ালো কি না বোঝা গেল না। গাড়ির সমান গতিতে এগিয়ে গেল সামনে। গাড়িটা এসে থামলো একটা একতলা বাড়ির সামনে। এদিকটা অন্ধকার। মৃদু গর্জন করে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। একজন ওভারটেক করা লোক নামলো গাড়ি থেকে। নিঃসন্দেহে বাড়িটার দিকে এগিয়ে গেল আগন্তুক। হাতে তার একটা ছোট বাক্স। লোকালয় থেকে কিছুটা দূরে বাড়িটা। অনেকদিন পুরনো বাড়ি, কিন্তু এখনও বেশ মজবুত আছে। বাড়ির সামনে খানিকটা বাগান, এলোমেলো করে অনেক ফুল গাছ লাগানো। মাঝে মাঝে পেয়ারা, জামরুল আর আম কাঁঠালের গাছ। সব মিলে জঙ্গল বলে বোধহয়। তার কাটা দিয়ে ঘেরা বাগানটা। ছোট্ট একটা লোহার গেট আছে বাড়িতে ঢুকবার জন্য। কোনো শব্দ না করে গেট খুলল লোকটা। একবার চারদিকে চাইলো, তারপর ঢুকে পড়ল বাগানের ভিতর। সোজা এগিয়ে গেল সে বাড়িটার দিকে। সব কটা দরজাই ভিতর থেকে বন্ধ। কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো আগন্তুক। তারপর একটা জানালার পাশে এসে দাঁড়ালো। মোটা শিক দেয়া জানালা, বেডরুম। সমস্ত ঘরটার মধ্যে কেবল এই জানালাই খোলা। হাতের বক্স খুলে ফেলল লোকটা। ওটা কিসের যেন একটা যন্ত্র, ক্যামেরার মতো দেখতে। খানিকক্ষণ নড়াচড়া করে রেগুলেট করে নিয়ে যন্ত্রটার মুখে শিকের নিচের দিকে ধরে একটা বোতাম টিপতেই মুহূর্তেই আশ্চর্যজনকভাবে গলে গেল লোহার গরদ। এইভাবে সবকটা গরদই গলিয়ে ফেলল আগন্তুক। তারপর অবলীলাক্রমে একটা একটা করে সব শিক বাঁকিয়ে উপর দিকে তুলে নিল। এবার নিঃশব্দে ঘরের ভিতর ঢুকে পড়ল লোকটা। দুজন মানুষ ঘুমিয়ে আছে মস্ত একটা খাটের উপর লেপ মুড়ি দিয়ে। স্বামী স্ত্রী বলেই মনে হয়। খাটের তলে একটা হারিকেন রাখা, আলো খুব কমানো। খাটের কাছে একটা দামি আয়রন সেফ। চাবি ঢোকাবার জায়গায় বোতাম টিপে যন্ত্রণাটা ধরতেই নামকরা কোম্পানির আয়রন সেফ আলগা হয়ে গেল। কয়েকতরা নোট এবং গোটাকত গিনি পকেটে পুরল আগন্তুক। আরেকটা দেরাজে কয়েকটা দামি গহনা, হীরা সেট করে বহুমূল্য নেকলেসটা পকেটে ফেলল সে। এবারের বারান্দার দিকে দরজা খুলে দিল লোকটা। তারপর যন্ত্রটা খানিকক্ষণ নড়াচড়া করে নিয়ে খাটের পাশে এসে দাঁড়ালো। পুরুষ লোকটার গায়ের উপর থেকে লেপ খানিকটা সরিয়ে দিয়ে তার বুকের কাছে যন্ত্রটা নিয়ে বোতাম টিপে দিল। ঘুমন্ত লোকটা আচমকা চোখ খুলে তাকালো, তারপর খোলা অবস্থায় স্থির হয়ে গেল চোখ জোড়া। নির্বিকারভাবে যন্ত্রণাটা বাক্সে পুরল লোকটা। সন্তর্পণে মৃত ব্যক্তির শরীরের উপর থেকে সবটা লেপ সরিয়ে দিল। তারপর পাজা কোলা করে ভারী মৃতদেহটা অনায়াসে তুলে নিল বিছানা থেকে। খাটটা খচখচ আওয়াজ করে উঠল। স্ত্রীলোকটি পাশে ফিরে লেপটা আরও টেনে নিয়ে শুল।
আতাতিও একটু চমকে উঠেছিল, তারপর নিশ্চিত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। গেটের কাছে এসে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে দেখলো, তারপর লাশটার পিছনের সিটে শুইয়ে দিয়ে স্টার্টার দিল গাড়ি। সেগুনবাগানের লম্বা রাস্তাটা দিয়ে কালো গাড়িটা দ্রুত বেগে বেরিয়ে গেল। কেউ জানলও না এর মধ্যে কী কাণ্ড হয়ে গেল। ভোর 5টা অবধি তেমনি হুইসেল বেজে চলল। পোকাগুলো লাইট পোস্টের চারধারে ঘুরতেই থাকলো। প্রাইভেট ডিটেকটিভ শহীদ খানের ছোট্ট একতলা বাড়ির ড্রয়িং রুম, দামি পুরো কার্পেট বিছানো মেঝেতে। সোফা সেটটি অত্যন্ত রুচিসম্মতভাবে সাজানো। দরজা দিয়ে ঢুকলে প্রথমেই চোখে পড়ে দেয়ালের টাঙানো রবীন্দ্রনাথের বড় অয়েল পেন্টিংটা। এক নজরে বোঝা যায় বাড়ির কর্তাটি অগাধ সম্পদের মালিক। সকালবেলা স্নান সেরে একটা দামি কাশ্মীরি শাল গায়ে জড়িয়ে ড্রয়িং রুমে এসে বসেছে শহীদ। খবরের কাগজে চোখ ঝুলাচ্ছে আর বারবার বাইরের দিকে তাকাচ্ছে। আজ ভোরে কামালের আসার কথা, দুই বন্ধু শিকারে যাবে 7 গম্বুজের কাছে মাছরাঙা বিলে। আজকাল নাকি বেশ পাখি পড়ছে ওই বিলে। ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে গত বছর শহীদ। কামাল এবার ইকোনমিক্সে পাশ করলো। শহীদ কামাল দুজনই অল্প বয়সে বাবাকে হারায়। ওদের দুজনের বাবা ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দুজনেই ছিলেন অসীম সাহসী। তারা আফ্রিকায় গিয়েছিলেন লিম্পোপো নদীর কুমির শিকার করতে। সেখানেই দুজনের মৃত্যু হয়। বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি, কেবল মৃত্যুর সংবাদ এসে পৌঁছায় ঢাকায়। সেদিন বাড়িতে যে কী কান্নার রোল উঠেছিল এখনও অস্পষ্টভাবে মনে পড়ে শহীদের। আজ 5 বছর হয় মাও মারা গেছেন তার। গফুর এসে দাঁড়ালো, ভারী পর্দা সরিয়ে জিজ্ঞেস করলো, দাদামণি, চা এনে দেব? না, কামাল আসুক, আমার একসাথেই নাস্তা করব, প্রয়োজন হলে বাজার থেকে কিছু নিয়ে এসো। কিছু না বলে চলে গেল গফুর। ভাবটা যেন সে কথা তুমি আমাকে শিখিয়ে দিবে। আমার আঙ্কেল নেই। মাসের প্রথম এক থোক টাকা গফুরের হাতে দিয়ে শহীদ নিশ্চিত থাকে। আপাতত এই গার্জানের উপর নিজের ভার ছেড়ে দিয়েছে সে। মা মারা যাওয়ার পর 1 বছর আগে গফুর এসে ঢুকেছে এই বাড়িতে। এরই মধ্যে সে সমস্ত সংসারের ভার নিজের মাথায় তুলে নিয়েছে। সংসার অবশ্য খুবই ছোট। শহীদ তার ছোট বোন লিনা। স্কুল ফাঁকি দিতে চাইলে বকাঝকা দিয়ে স্কুলে পাঠানো, কাঁচা কুল কেলে তম্বি করা, এসব কাজ শহীদ পারে না, গফুরকেই করতে হয়। যেমন প্রকাণ্ড তার শরীরের কাঠামো, তেমনি সরল এবং বিশ্বস্ত লোক এই গফুর। অপরাধ বিজ্ঞানে শহীদের অসীম আগ্রহ। মাথা খুব পরিষ্কার এবং অ্যাডভেঞ্চারের পাগল সে। তাই ভাবতেই সে গোয়েন্দাগিরির দিকে ঝুঁকে পড়েছে। এরই মধ্যে কয়েকটা কেসে সে অদ্ভুত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ওর নাম সুনাম ছড়িয়ে পড়েছে বহুদূর পর্যন্ত। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে ওকে হিংসে করতে আরম্ভ করেছে। ইদানিং কামালও গোয়েন্দাগিরির দিকে ধীরে ধীরে ঝুঁকছে। আগে সে শহীদকে বকতো, তার মাথায় কি ঢুকছে রে, এসব ছাড়, গোয়েন্দাগিরি ভদ্রলোকের কাজ। কিন্তু এখন প্রায় সে শহীদকে এটা ওটা করতে এগিয়ে আসে। নেশাটা ওকেও ধরেছে। ও এখন লুকিয়ে লুকিয়ে ক্রিমিনোলজি বই পড়ে। কামাল কিছুটা দুর্বল প্রকৃতির লোক। শহীদের মতো অমন পেটা শরীরও তার নেই। অমন অসুরের মতো শক্তিও নেই। মাঝারি গোছের সুন্দর চেহারা, মাথায় ছোকরা চুল, টানা টানা দুই চোখ। ঠিক 7টা বাজতে 5 মিনিটে কামাল এসে ঢুকলো, হাতে একটা দোনালা বন্দুক। ওকে দেখেই শহীদ ফোঁস করে উঠল, কি রে, এই তোর 5টা? কামাল কি যেন একটা জবাব দিতে যাচ্ছিল, এমন সময় গফুর নাস্তা নিয়ে ঘরে ঢুকলো। টোস্ট, ডিম পোচ এবং মোটা মোটা গোটা কয়েক অমৃত সাগরের কলা। শহীদ একটা কলার প্রায় অর্ধেকটা মুখের মধ্যে পুরে দিয়েছে। এমন সময় ক্রিং ক্রিং শব্দে ফোন বেজে উঠল। ফোনের দিকে আঙ্গুল দিয়ে কামালকে ইশারা করতেই কামাল ওর দুরবস্থা দেখে একটু হেসে ফোনের দিকে গেল। হ্যালো, ইয়েস, শহীদকে চাই? ধরুন, ডেকে দিচ্ছি। শহীদ মুখের কলা শেষ করে ফোন ধরল। হ্যালো, কে? হারুন? কি বললে? পুলিশে খবর দিয়েছো? দাওনি? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এর মধ্যে পুলিশে ফোন করো। রিসিভার নামিয়ে রাখল শহীদ, মুখটা চিন্তিত। কামালকে বলল, তুই বস, আমি 5 মিনিটের মধ্যে কাপড় পরে আসছি।
আজ আর শিকারে যাওয়া হবে না। হারুনের চাচাকে পাওয়া যাচ্ছে না। টাকা পয়সাও চুরি গেছে কাল রাতে। আমরা সেখানেই যাব। কিছুক্ষণ পর শহীদ বেরিয়ে এলো ট্রপিক্যালের একটা দামি স্যুট পরে। চা ঠান্ডা হয়ে এসেছে। 2 ঢুকে শেষ করলো চা। ইতোমধ্যে প্লেটের যাবতীয় সব কিছু আত্মসাৎ করে ফেলেছে কামাল। শহীদের ছোট মরিচ মাইনব মাঝারুল হক সাহেবের বাসার সামনে এসে দাঁড়ালো। ঢাকার বিখ্যাত ধনী মাঝারুল হক। একটা জুয়েলারির দোকান আছে ইসলামপুরে। এছাড়া 3টে বড় বড় হোটেলের মালিক। যুদ্ধের সময় কন্ট্রাক্টরি করে প্রচুর ধন সম্পদ করেছিলেন। ছেলেপুলে হয়নি। মৃত বড় ভাইয়ের একমাত্র পুত্র হারুনকে তিনি পিতৃস্নেহে মানুষ করেছেন। শহীদের সাথেই পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস সেকেন্ডও পেয়ে পাশ করেছেন হারুন। রিসার্চ স্কলারশিপ পেয়ে সে এখন পিএইচডির জন্য রিসার্চ করছে। গাড়ি থামাতেই হারুন ছুটে এলো। তার সদা হাসি মুখে মুখ শুকিয়ে কালো হয়ে গেছে। শহীদ কোনো রকম সম্ভাষণা না করেই বলল, যে ঘরে চুরি হয়েছে সে ঘরে আমাদের নিয়ে চলো। পুলিশ এখনো আসেনি নিশ্চয়ই। তার আগেই আমি একবার ঘরটা পরীক্ষা করে দেখতে চাই। বাগানের মধ্যে দিয়ে চলতে চলতে হারুন বলল, আমি এক্কেবারে ভরকে গেছি শহীদ। আইন কানুন তো আমি কিছুই বুঝি না। আমার ভয় হচ্ছে পুলিশ আমাকে না সন্দেহ করে। আমি তো কাকার বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তাই তোমাকে আগেই ডেকে পাঠিয়েছি। তোমার উপরেই আমি নির্ভর করছি পুরোপুরি। তুমি পারবে না ভাই আমাকে বাঁচাতে। কেমন যেন জড়ানো জড়ানো গলায় সে কথা বলল। শেষটায় সে শহীদের 2 হাত ধরে ফেলল। বিস্মিত হয়ে শহীদ লক্ষ্য করল কি ভয়ঙ্কর ভয় পেয়েছে হারুন। তাকে সান্ত্বনা দেবার জন্য বলল, তুমি এত অস্থির হয়েও না হারুন। চোর ধরা পড়বেই। তোমার ভয়ে কোনো কারণ নেই। হারুন তাদের নিয়ে চলে গেল একটা ঘরে। ঘরটার আসবাবপত্র খুবই কম, বেশ ছিমছাম। গরাদ বাঁকানো জানালার পাশে এসে দাঁড়ালো শহীদ। ভালো করে লক্ষ্য করলো চৌকাঠের উপর কয়েক ফোঁটা গলা লোহা। কি করে এই গলা লোহা সম্ভব তা কিছুতেই তার মাথায় এলো না। আয়রন সেফটার কাছে এসে দাঁড়ালো। সেখানেও পরীক্ষা করলো কিভাবে স্টিল গলে গিয়েছে। তার কপালে ভাঁজ পড়ল কয়েকটা। হারুনকে জিজ্ঞেস করলো, তোমার কাকার সাথে এ ঘরে আর কে কে থাকেন? চাচি আম্মা থাকেন? ওকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। হারুন বাড়ির ভিতরে চলে গেল। একটু পরেই তার সাথে এলেন এক প্রৌঢ়া মহিলা। শহীদ কামাল দুজনেই তাকে আদাব দিল। তিনি আদাব জানিয়ে বললেন, বসো বাবারা, বলে নিজেই খাটের উপর বসে পড়লেন। শহীদ জিজ্ঞেস করলো, আচ্ছা চাচি আম্মা, কাল আপনি কোনো কিছু শব্দ শুনতে পাননি রাতের বেলা? না বাবা, আমি হাঁপানিতে কষ্ট পাই, রাতে ঘুম হয় না। তাই আজ মাসখানেক ধরে ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুই। ভোর 6টা 6:30টার আগে আর আমার ঘুম ভাঙে না, বলে তিনি হাঁপাতে লাগলেন। শহীদ বলল, আচ্ছা আয়রন সেফে কী কী ছিল বলতে পারবেন? উনি কাল দুপুরে নগদ 50,000 টাকা ব্যাংক থেকে তুলে এনেছিলেন। সেই টাকা ছিল, কিন্তু কিছু গহনাও ছিল, আর গিনি ছিল কয়েকটা। সুন্দর করে সাজিয়ে কথাগুলো বললেন ভদ্রমহিলা। সবই চুরি হয়ে গেছে? গহনা বেশিরভাগই রয়েছে। একটা হীরে বসানো হার শুধু গেছে গহনা থেকে। আর টাকা গিনি সবই গেছে। হীরে বসানো হারটার দাম কত হবে? 25,000 টাকা দিয়ে উনি ওটা তৈরি করেছিলেন হারুনের বউকে দেওয়ার জন্য। হারুনের বিয়ের কথাবার্তা চলছে। কাকা যখন বিছানা থেকে উঠে যান আপনি টের পাননি? না বাবা। আচ্ছা চাচি আম্মা, আমরা এবার আসি। শহীদ কামালের হাত ধরে এগিয়ে গেল। হারুন পিছন পিছন চলল। জিজ্ঞেস করলো, কিছু বুঝতে পারলে শহীদ? কিছু মাত্র না। তুমি কাউকে সন্দেহ করো এই ব্যাপারে? আমি কিছু বুঝতে পারছি না। সম্পূর্ণ ব্যাপারটা ভৌতিক বলে আমার বোধ হচ্ছে। তাছাড়া আমি রিসার্চ নিয়ে থাকি। কাকার বন্ধুবান্ধব বা পরিচিতি কারোর সঙ্গে আমার বিশেষ জানাশোনা নেই। কাকে সন্দেহ করব? গাড়ির কাছে এসে হারুনের দিকে হাত বাড়িয়ে দিল শহীদ। গুড বাই। রমনা থানাটা ঘুরে যায় একটু। হারুন মিনতি ভরা কণ্ঠে বলল, দেখো ভাই, একটা কিছু সুরাহা তোমার করতেই হবে। তোমার যা খরচ পরে আমাকে বিল দিও, তক্ষুনি শোধ করে দেব। তুমি জানো আমি শখের গোয়েন্দা। যদি কিছু করি কারো অনুরোধের অপেক্ষা রাখবো না। তাছাড়া টাকার প্রয়োজন আমার পড়বে না। ইঞ্জিন স্টার্ট দিল শহীদ। হারুন কি বলতে যাচ্ছিল গাড়ি চলতে শুরু করায় থেমে গেল। অনেক খোঁজ করে টহলদার নাইট গার্ডকে বের করে শহীদ জানতে পারল যে রাত প্রায় 1:30-2টার সময় সিটিএস
এসপির গাড়ি গিয়েছিল সেগুন বাগানে। আধ ঘন্টা পরে আবার সে গাড়ি ফিরে যায়। ও জিজ্ঞেস করলো, এসপি সাহেবের গাড়ি চিনলে কি করে? হাজুর, চিভারলেট গাড়ি আছিল, 1522 নম্বর আছিল। আর কোনো গাড়ি যায়নি বেশি রাতে ওদিকে? না হুজুর। কামাল বলল, পথে যাতে বাধা না পায় তার জন্যে শেভরলে গাড়িতে প্রয়োজন মতো নম্বর লাগিয়ে নিতে পারে চোর বা চোরেরা। হ্যাঁ, তা পারে। গভীরভাবে উত্তরে হলো শহীদ। গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে সে। পরদিন কাগজে খবর বেরোলো, বিখ্যাত ব্যবসায়ী জনাব মাতারুল হক নিখোঁজ। এরপর সবিস্তারে চুরির কথা লেখা হয়েছে। সবশেষে লিখেছে, বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে তিখ নদীর শখের গোয়েন্দা মিস্টার শহীদ খান এই ব্যাপারে তদন্ত করিতেছেন। 3 দিন পর খবরের কাগজের মফস্বল সংবাদ বিভাগে ছোট্ট করে একটা খবর বেরোলো। গোয়ালগন্ধ স্টিমার ঘাটের নিকট নদীতে একটি লাশ ভাসিয়া যাইতেছিল। স্থানীয় ধীরবরা উহা পাইয়া নিকটস্থ থানায় পৌঁছিয়া দিয়েছে। মৃতদেহটি সম্পূর্ণ উলঙ্গ ছিল। তাহার শরীরের সহিত একটি ভারী পাথর বাঁধা ছিল। মুখে অনেকগুলি ছুরিয়াঘাতের চিহ্ন থাকায় মৃতদেহে শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়িতে পাঠানো হইয়াছে। খবরটা কারো নজরে পড়ল, কেউ বা দেখলই না। অনেকের মতো সহিতেও পড়ল খবরটা। ঠিক যেদিন খবরটা বেরোলো তার পরদিন আবার বড় বড় হরফে খবর, গতরাতে লক্ষপতি অক্ষয় ব্যানার্জির বাড়িতে চুরি, অক্ষয় ব্যানার্জি নিখোঁজ, বহুমূল্য অলংকার দিয়ে এবং নগদ 25,000 টাকা লইয়া চোরে নিরাপদে পলায়ন ইত্যাদি। শহীদ ভাবছিল এই ব্যাপারটা তাকে না জানাবার কারণ কি। তবে কি পুলিশ তাকে এড়িয়ে যাবার চেষ্টা করছে? পত্রিকা, অফিসেও রাতের বেলায় জানানো হয়েছে। অথচ ঠিক সেই সময় টেলিফোন বেজে উঠল। হ্যালো, লোকমান সাহেব, এক্ষুনি আসতে হবে? আচ্ছা, আসছি 15 মিনিটের মধ্যে। রিসিভার নামিয়ে পিছনে ঘুরতেই শহীদ দেখল কামাল দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। কামাল বলল, যাক, পেয়ে গেলাম তোকে। আমি খবরটা দেখে এক দৌড়ে চলে এসেছি। ভাবছিলাম তুই হয়তো এতক্ষণে বেরিয়ে পড়েছিস। তুই একটু বস, আমি কাপড়টা পরে আসি। এখনই থানায় যেতে হবে? তুইও চল আমার সঙ্গে। শহীদের গাড়িটা রমনা থানার সামনে এসে দাঁড়ালো। লোকমান সাহেব এগিয়ে এলেন। সালাম বিনিময়ের পর শহীদ আর কামালকে নিয়ে অফিস ঘরে বসালেন লোকমান সাহেব। ইনি রমনা থানার ওসি। মানুষটা খুবই আলাপি, হাসি খুশি। শহীদের সাথে তার অনেক দিনের পরিচয়। গত কয়েকটা কেসে এই লোকমান সাহেব অনেক সাহায্য করেছেন শহীদকে। নিজের চেয়ারটায় বসে লোকমান সাহেব বললেন, মিস্টার শহীদ, প্রথমেই কাজের কথা বলি। পরপর দুটো ঘটনা ঘটে গেল সেগুনবাগানে আর পুরানা পল্টনে। কাজেই পুলিশ বিভাগ অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখুন আইজি সাহেবের চিঠি। আপনার উপর তার অত্যন্ত আস্থা আছে, তাই তিনি প্রাইভেটলি এই ব্যাপারে আপনাকে এঙ্গেজ করবার নির্দেশ দিয়েছেন। আপনার যা কিছু সাহায্যের প্রয়োজন তা আমাদের করতে হুকুম দিয়েছেন। শহীদ আগাগোড়া চিঠিটা পড়ে বলল, আপনাদের সাহায্য পাওয়া আমার পক্ষে মস্ত সৌভাগ্যের ব্যাপার। এজন্য ধন্যবাদ। এখন আপনার জন্য কি করতে পারি? আপাতত অক্ষয় ব্যানার্জির বাড়িটা ঘুরে ফিরে দেখবার ব্যবস্থা করে দিতে হবে। এক্ষুনি স্লিপ দিয়ে দিচ্ছি। খসখস করে লিখতে লাগলেন লোকমান সাহেব। চিঠিটা নিয়ে শহীদ উঠতেই লোকমান সাহেব ব্যস্ত হয়ে বললেন, সে কি, উঠছেন যে? চা আনতে বলছি তো। একটু বসুন, চা খেয়ে যাবেন। এ সিপাই, জলদি চায় লাগাও। মাফ করুন মিস্টার লোকমান, আজ নয়, অন্যদিন এসে খেয়ে যাব। উঠে পড়ে শহীদ। শহীদের মরিস মাইনর যখন রাস্তায় চলে তখন বাইরে না চাইলে বোঝাই যায় না চলছে কি দাঁড়িয়ে আছে। পুরানো পল্টনে অক্ষয়বাবুর বাড়ির সামনে এসে গাড়ি থামলো। দুজন সেন্ট্রি গেটের সামনে দাঁড়ানো। স্লিপটা আর তার উপরকার সিলটা দেখে সেলাম ঢুকে পথ ছেড়ে দিল তারা। দোতলার উপর তাদের পথ দেখিয়ে নিয়ে এলো একজন সেন্ট্রি। সুন্দর করে সাজানো গোছানো ঘরটা। অক্ষয়বাবুর আত্মীয় স্বজন কেউ নেই। আজ 20 বছর হয় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি আর বিয়ে করেনি, ছেলেপুলে নেই, টাকা পয়সা আছে প্রচুর। একটা হাসপাতাল খুলেছেন তিনি, বছর 3 হলো। সেখানে বিনামূল্যে প্রায় 500 রোগী থাকার ব্যবস্থা আছে। এছাড়া অনেক স্কুল কলেজে তিনি প্রতি বছর
মোটা টাকা দান করেন। অক্ষয়বাবুর ঘরটার সাথে পশ্চিম দিকে একটা ঝোলানো বারান্দা আছে, সেখানে একটা ইজি চেয়ার রাখা। বিকেলের পড়ন্ত রোদে গাটা একটু গরম করবার জন্য অক্ষয়বাবু এখানে এসে বসতেন। ঘরের মধ্যে খোলা হা করা হয়েছে, একটা দেয়াল সিন্দুক, বিছানার কাছে একটা ছোট টেবিলে কিছু বইপত্র আর কয়টা মলম কৌটা। বারান্দার দিকে একটা জানালার গরাদ বাঁকিয়ে উপরের দিকে তোলা। শহীদ আশ্চর্য হয়ে লক্ষ্য করল, মাজারুল হক সাহেব বাড়িতে যেভাবে লোহা গলানো হয়েছিল ঠিক সেই একই পদ্ধতিতে এখানকার লোহা গলানো হয়েছে। পুলিশ রাতে চাকরের ফোন পেয়ে সে এ ঘরের দরজা ভেঙেছে। একজন চাকরের কাজ রাত ৩টের সময় অক্ষয়বাবুর জন্যে এক কাপ কফি করে তাকে ডেকে তোলা। তিনি তখন তাকে বাকি রাতটুকু পড়াশোনা করাতেন। কিন্তু কাল অনেক ডাকাডাকি করেও তাকে ঘুম থেকে ওঠাতে না পেরে চাকর আর সবাইকে ডেকে তোলে। তারা অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করে পুলিশে ফোন করলো। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। শহীদ এত সব বৃত্তান্ত একটা চাকরের কাছে থেকে মনোযোগ দিয়ে শুনল। তাহলে অক্ষয়বাবু কোন পথ দিয়ে নিখোঁজ হলেন? একমাত্র পথ হচ্ছে বারান্দা। কেউ তাকে পিঠে বেঁধে নিয়ে রশি বেয়ে নিচে নেমে গেছে, কিংবা তাকে রশিতে ঝুলিয়ে আগে মাটিতে নামিয়ে তারপর নিজে নেমে গেছে। তবে কি তাকে অজ্ঞান করে নিয়েছিল আগেই, নাকি খুন করা হয়েছিল? আরও কয়েকজনের সাথে কথা বলে দেখল শহীদ। কেউ নতুন কিছু বলতে পারল না। চিন্তাক্লিষ্ট মুখে শহীদ নেমে গেল সিঁড়ি বেয়ে। পিছনে কামাল। কোনো কথা নেই কারোর মুখে। আকাশ পাতাল কত কি ভাবছে তারা। কোনো চিহ্ন নেই পেছনে ফেলে যায়নি। ৪-৫ দিন পার হয়ে গেছে। শহীদের শোবার ঘরে পা থেকে গলা পর্যন্ত ভালো করে আলোয়ন মুড়ি দিয়ে শহীদ আর কামাল রেডিও শুনছে। কলকাতায় তানসেন সঙ্গীত সম্মেলন হচ্ছে, তারই রিলে শুনছে দুজন। উচ্চাঙ্গ সঙ্গীত শুনবার গভীর আগ্রহ উভয়েরই। মনের এই দিকটায় দুজনের অদ্ভুত মিল। রবিশঙ্করের সেতার হচ্ছে, ললিতার রাগে আলাপ চলছে, অপূর্ব সুন্দর বাজাচ্ছে, ঠিক মনের কথাটা সুর হয়ে বেরিয়ে আসছে যেন। শহীদ মনে মনে আওড়ায় তর্পদ হু জয়েসের জলবিন মিন। তন্ময় হয়ে গিয়েছে দুজন। রাত সাড়ে 12টায় দিকে বাজনা প্রায় শেষ হয়ে এলো। অতি দ্রুত লয়ে ঝালা চলছে। ঝালার মধ্যে ছোটোখাটো গরম তান তবলা প্রাণপণে বাজাচ্ছে। এও যে সে নয়, চতুরলাল তবলাচি। ঠিক এমন সময় ক্রিং ক্রিং করে ড্রয়িং রুমে ফোন বেজে উঠল। সমস্ত মুখটা বিরক্তিতে বিবৃতে উঠল শহীদ। ফোন বেজেই চলছে। রাগ লাল শহীদ। শহীদ যখন ফিরে এলো তখন একটা লম্বা তেহাই দিয়ে শেষ হলো বাজনা। রেডিও বন্ধ করে দিয়ে কামাল জিজ্ঞেস করলো, কিসের ফোন রে? লোকমান সাহেব ফোন করেছিলেন। আবার আরেকখানে চুরি। মানুষে একজন গায়েব। ব্যাটারে পেলো কি বল দেখি? আমাকে যেতে বলছিলেন লোকমান সাহেব, আমি বলে দিলাম যাব না। যাবি না কেন? কোনো লাভ নেই। কোনো সূত্র পাওয়া যাবে না সেখানে গিয়ে। শুধু শুধু হয়রানি শীতের রাতে। কার বাড়িতে হামলা হলো এবার? রোকনপুরের ডক্টর ইখতিয়ার আহমেদের বাড়িতে। ভদ্রলোক এমআর সিপি। ঠিক একইভাবে শিক বাঁকিয়ে চোর ঢুকেছিল। নিখোঁজ হয়েছে ডাক্তার 12 বছরের ছেলে। কিন্তু কি আশ্চর্য, বারবার চোর নিজের কাজ সারছে, কোনো কিছুই করা যাচ্ছে না। এর কি কোনো প্রতিকার নেই? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। আমার কিন্তু একটা ব্যাপার সন্দেহ হয়। তোকে এতদিন বলিনি, একটা ক্ষীণ আশার রেখা হয়তো পাবি। এই দেখ, 2 দিনের খবরের কাটিং। প্রথম নিখোঁজের ঠিক 3 দিন পর এটা বেরিয়েছিল, আর দ্বিতীয় নিখোঁজের 3 দিন পর এটা। একইভাবে দুটো মৃতদেহ পাওয়া যাওয়ায় গোয়েলগন্ধ বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার 3 দিন পর যদি আরেকটা মৃত্যুর সংবাদ পাওয়া যায়, তাহলে নিশ্চিন্ত মনে আমরা গোয়ালগঞ্জ রওনা হতে পারি। কি বলিস? কমলের গম্ভীর চিন্তান্বিত মুখের দিকে তাকিয়ে শহীদ হেসে ফেলল। বলল, আমরা রওনা হতে পারি মানে? আমি গোয়েন্দা মানুষ, আমি যেতে পারি, কিন্তু তুই যাবি কোন দুঃখে? ব্যঙ্গ করছিস? না, সর্ব করছিস, বুঝতে পারছি না। কি ভেবেছিস? তোর পিছন পিছন খামোগায় ঘুরছি নাকি? আমি যাব মানে যাব।
100 বার যাব। যাবই তো। না, তুই আবার এসব গোয়েন্দাগিরি তেমন পছন্দ করিস না কিনা তাই বলছিলাম। যাকগে, যে খবরটার কথা তুই বলছিস সেটা আমারও নজরে পড়েছে। আমি হক সাহেব আর অক্ষয় ব্যানার্জির শরীরে কী কী চিহ্ন ছিল প্রথমে তাই জেনেছি, তারপর রাজবাড়ির হাসপাতালে ট্রাঙ্ক কল করেছি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রথম জনের ডান হাতের বুড়ো আঙুল কেটে ফেলা হয়েছিল, আর দ্বিতীয় জনের ডান পায়ের হাঁটুর কাছ থেকে খানিকটা মাংস কাটা হচ্ছিল। হারনের কাছে থেকে জানতে পারি তার কাকার ডান হাতের বুড়ো আঙুলের উপর মস্ত এক আঁচিল ছিল। আর অক্ষয়বাবুর চাকরের কাছে জানতে পারি প্রায় 1.5 বছর যাবৎ তিনি হাঁটুর কাছে একটা দাঁত হওয়ায় খুব কষ্ট পাচ্ছিলেন। অনেক পয়সা খরচ করেও সেটা সরানো যাচ্ছিল না। এখন বুঝতেই পারছিস আমাদের সন্দেহ শতকরা 90 ভাগ যুক্তিযুক্ত হয়েছে। তাহলে চল না, আমরা গোয়ালগন্দ রওনা হয়ে যাই। দেখা যাক। আয়, আপাতত শুয়ে পড়ি, রাত অনেক হয়েছে। দুজন বিছানায় ঢুকে পড়েছে এমন সময় কামালের চোখে পড়ল মাথার দিককার জানালার গরাদ ধরে একজন লোক দাঁড়িয়ে আছে। সার্সির ওপরের লোকটার মুখে অত্যন্ত ভয়ঙ্কর। চমকে লাফিয়ে উঠে বসলো কামাল, চিৎকার করে উঠল, কে ওখানে? স্যাঁত করে সরে গেল মুখটা। বালিশের তলা থেকে রিভলভারটা নিয়ে বিদ্যুৎ গতিতে জানালার পাশে এসে দাঁড়ালো শহীদ। জানালাটা খুলতেই দড়াম করে একটা পাথর এসে লাগলো শহীদের কপালে। উহ করে একটা আর্তনাদ, শহীদ ঘুরে পড়ে গেল মাটিতে। কামাল ছুটে এসে ধরল শহীদকে। বাইরে একটা মোটর স্টার্টার নিয়ে শব্দ পাওয়া গেল। কামাল চেয়ে দেখল একটা গাড়ির পিছনে লাল বাতি দুটো দ্রুত বেগে চলে গেল বড় রাস্তার দিকে। সকালবেলা কামাল ঘুম থেকে উঠে দেখল শহীদ আলোয়ান জড়িয়ে গুটিসুটি মেরে বসে আছে চেয়ারে, চোখ বন্ধ, গভীরভাবে কি যেন ভাবছে, মুখে জ্বলন্ত সিগারেট। প্রকাণ্ড একটা হাই তুলে কামাল বলল, উঠলাম। একটু চমকে উঠল শহীদ, তারপর একটা খাম ওর দিকে ছুড়ে দিল। বিছানার কাছে মেঝেতে পড়ল খামটা, কুড়িয়ে নিয়ে খুলে ফেলল কামাল। ছোট্ট এক টুকরা কাগজ, তাতে স্পষ্ট হস্তাক্ষরে লেখা, শহীদ খান, তুমি আমার পেছনে লাগতে এসো না। আমি জানি যদি কেউ কখনো আমার কাজে বাধা দিতে পারে সে হচ্ছে তুমি। পুলিশ বা তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এর সাধ্য নেই আমার কেশাগ্র স্পর্শ করা। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে বাধা দিও না। যে টাকা আমি চুরি করেছি সে সমস্তই মানব কল্যাণের উদ্দেশ্যে ব্যয় করা হচ্ছে। আর যেসব মানুষ আমি চুরি করেছি তাদের লাগিয়েছি আমার গবেষণার কাজে। আর কদিন পর যখন পৃথিবী আশ্চর্য হয়ে যাবে আমার আবিষ্কার দেখে, তখন পৃথিবীর মানুষ প্রভূত উপকারে পাবে সেই আবিষ্কার থেকে। তখন বুঝবে সামান্য কিছু টাকা আর কয়েকজন মানুষের প্রাণের বিনিময়ে আমি কত বড় দান দিয়ে গেলাম পৃথিবীটাকে। ইতি কুয়াশা। কামাল চিঠিটা শেষ করে দেখল শহীদ আবার চোখ বন্ধ করে সিগারেট টানছে। সে বলল, চিঠিটা পেলি কোথায়? আমাদের মশারির উপর। কি ঠিক করলি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শহীদ বলল, একটা কথা জানিস, এই ধরনের লোকদের ওপর আমার বড় একটা দুর্বলতা আছে। আমি জানি এমন কিছু বিষয় আছে যা নিয়ে গবেষণা করতে গেলে মানুষ খুন করতে হয়, অথচ সেটা বেআইনি। সামান্য একটু বেআইনি কাজ করলে হয়তো পৃথিবীর মস্ত বড় উপকার হয়, তবু তা করা যাবে না। যারা বিজ্ঞান পাগল তারা কোনো আইনই মানে না। প্রয়োজন মতো মানুষ খুন করা এদের কাজে অতি সাধারণ কাজ। কামাল কি যেন বলতে চাচ্ছিল, শহীদ তাকে থামিয়ে দিয়ে বলল, তাই বলে মনে করিস না আমি এই মানুষ খুন আর টাকা চুরির ব্যাপারে হাত গুটিয়ে বসে থাকব। আমি এই পাগল বৈজ্ঞানিকের বিরুদ্ধে আমার সব শক্তি দিয়ে ঝেঁপে পড়ব। একটানা এতগুলো কথা বলে শহীদ চুপ করলো। কামাল বলল, আমিও তাই বুঝি। যে করে হোক এই লোককে ধরিয়ে দিতেই হবে পুলিশের হাতে। নারায়ণগঞ্জ থেকে রওনা হয়ে স্টিমার চাঁদপুর ঘুরে গোয়ালগন্দ যায়। বড্ড বেশি সময় লাগে তাতে। বেলা 2টোর সময় স্টিমারে উঠলে গোয়ালন্দ পৌঁছে ভোর 5টায়। সারাদিন হইচই, টং টং করে নোঙর ফেলবার সময় শিকলের শব্দ, নানা রকম ফেরিওয়ালার ডাক, কলা, সন্দেশ, দই, রসগোল্লা, চানাচুর। অনেক রাতে স্টিমার একটু চুপ হয়, কেবল ইঞ্জিনের একটানা শব্দ। মাঝে মাঝে কারো কোলের বাচ্চা কেঁদে ওঠে। শহীদ আর কামাল সেকেন্ডে ক্লাস কেবিনে শুয়ে বিকালে
স্টিমারের সামনে ডেকে চেয়ারে পেতে বসেছিল ওরা। তাতে কামালের সর্দি করেছে, সে ঘুমোবার চেষ্টা করেছে। আর শহীদ একটা মোটা ইংরেজি বই পড়েছে কম্বলটা দিয়ে পিঠ পর্যন্ত ঢেকে নিয়ে। এমন সময় কেবিনের দরজায় টোকা পড়ল। শহীদ দরজা খুলতে খুলতে জিজ্ঞেস করলো, কী রে গফুর, তোমরা কিছু খাবে দাদামণি? এত রাতে আবার কি খাওয়াতে চাস? অবাক হয় শহীদ। কফি বানিয়ে দিব? কফি বানাবি মানে? কোথায় বানাবি? কি করে বানাবি? গফুর গম্ভীরভাবে বলে, সব কিছুই আমি সাথে করে এনেছি। সাবাস গফুর, এত গোলমালের মধ্যেও তোর ছোটখাটো কথা মনে থাকে। প্রশংসায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে গফুর বলল, তোমার একলার জন্য বানাবো না কামাল ভাইও খাবে? ওকে আর জাগাস না, বেচারার সর্দি লেগেছে এখন, এখন একটু ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক। এই কথা বলতেই পাশ ফিরে গফুরের দিকে চেয়ে একটা মন ভোলানো হাসি দিয়ে কামাল আবার ঘুরে শুইল। আর কোনো কথা না বলে গফুর নিজের কাজে লেগে গেল। বছর কয়েক ধরে দাদামণির মাথায় যে কি ভূত চেপেছে তাই নিয়ে গফুর খুবই চিন্তিত। গভীরভাবে সে গত 2 বছর ধরে দাদামণির কার্যকলাপ লক্ষ্য করে আসছে। তাতে চিন্তা আরও বাড়ছে, বই কমছে না। কিছুদিন যাবৎ সে শহীদকে চোখে চোখে রাখছে। গোয়ালন্দ যাবার কথা কিছুই শহীদ বলেনি গফুরকে। যেদিন রওনা হবে সেদিন গফুরকে একটু ব্যস্ত দেখা গেল। সকাল 9টার দিকে গম্ভীরভাবে শহীদকে বলল, ছোট আপাকে কামাল ভাইদের বাড়ি রেখে এলাম। আশ্চর্য হয়ে শহীদ জিজ্ঞেস করলো, কেন রে? ছোট আপা তো একা বাড়িতে থাকতে পারবে না। আরও আশ্চর্য হয়ে যায় শহীদ। কেন? তাকে একলা থাকতে হবে কেন? গম্ভীরভাবে গফুর ঘোষণা করলো, আমি তোমাদের সাথে যাচ্ছি। এই কথা বলে আর কোনো কথা উঠতে না দিয়ে সে সরে গেল সামনে থেকে। শহীদ হাঁ করে খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। দুজনকে 2 কাপ কফি দিয়ে গফুর চলে গেল। কামাল উঠে দরজা বন্ধ করে এলো। এমন সময় ঠক করে দরজায় একটা শব্দ হলো। দরজা আবার খুলতে যাচ্ছিল কামাল। শহীদ লাফিয়ে উঠে ওকে ধরল। তারপর বেশ জোরে ভিতর থেকে জিজ্ঞেস করলো, কে? কোনো জবাব নেই। আবার টোকার শব্দ হলো। আরও জোরে শহীদ জিজ্ঞেস করলো, কে? এবারও কোনো জবাব নেই। কামাল একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তাকে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে শহীদ প্রথমে নিঃশব্দে বল্টুটা খুলল। তারপর একটা কপাটের আড়ালে দাঁড়িয়ে আর একটা খুলে ফেলল। সাথে সাথেই ঘরের ভিতর কাঠের দেয়ালের খট করে আওয়াজ হলো। ছোট্ট একটা তীর বিঁধে আছে দেয়ালে। দরজাতেও দুটো একই রকমের তীর বিঁধে আছে। বাইরে চাইলে শহীদ। কেউ কোথায় নেই, কেবল সামনে কিছু দূরে স্টিমার ক্যান্টিনে একটি বেঞ্চির উপর একজন লোক আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তীর দুটো খুলে দিয়ে দরজা বন্ধ করে দিল শহীদ। ঘরের দেয়ালে যে তীরটা বিঁধেছিল সেটাও খুলে আনলো। 6 ইঞ্চি লম্বা, পিছনে অনেকগুলো নরম পালক। পালকের কাছটাতে একটা ছোট চিঠি। শহীদের ঘাড়ের পাশ দিয়ে ঝুঁকে পড়ল কামাল চিঠিটার উপর। তাতে স্পষ্ট হস্তাক্ষরে লেখা, শহীদ খান, তোমাকে আমি অনুরোধ করেছিলাম আমার কাজে বাধা দিও না, তবু তুমি আমার পিছনে লেগেই রয়েছ। আমার শক্তি সম্বন্ধে ওয়াকিফাল করবার জন্য এইটুকু করলাম। এ তীর চিঠি বয়ে নিয়ে গিয়ে তোমার বুকে একটু বিঁধেছে। যদি পটাশিয়াম সায়ানাইড বয়ে নিয়ে এটুকু বিঁধত তবে কেমন হতো? আমার পক্ষে তা সম্ভব নয়। অতএব বন্ধু, ঘরে ফিরে যাও। নইলে পরে এমন বহু সুযোগই আমি পাব যখন তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। তোমার মতো বুদ্ধিমান ব্যক্তিকে এর বেশি বলা বাহুল্য মনে করছি। ইতি কুয়াশা। শহীদ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল চিঠিটা পড়ে। কামাল বলল, কি সাংঘাতিক লোক দেখছিস? দেখলাম। বন্ধু একটু ভুল করেছে, মনে করেছে তীর সোজা এসে আমার বুকে বিঁধেছে। বিধতই তো। আমি তো মনে করছিলাম দরজায় টোকা পড়েছে, গফুর এসে বসেছে বুঝি। তাই বুঝলি কি করে? এ টোকায় সন্দেহ করবার কিছু আছে? টোকার আওয়াজ শুনলেই চেনা যায় একটা টোকার ফলে দরজায় কখনো গড়র শব্দ হয় না। তুই বাইরে কাউকে দেখলি না? একজন লোক বেঞ্চির উপর শুয়েছিল কম্বল মুড়ি দিয়ে। ওই বোধকরি তীর মেরেছে। বোধকরি কেন, আমার স্ত্রীর বিশ্বাস ওই মেরেছে। তাহলে তাড়া করে ধরলি না কেন? চল বেটাকে ধরে পুলিশে দিই।
এখন কোনো লাভ নেই গিয়ে, দরজা খুলে দেখ, কেউ নেই ওখানে। কামাল দরজা খুলে দেখলো সত্যি কেউ নেই। শহীদ বলল, আমি দরজা খুলেই ওর কাছে ছুটে যেতে পারতাম, কিন্তু তাতে আহত হওয়া ছাড়া আর কোনো ফল হতো না। ওদের আরও লোক নিশ্চয়ই ছিল, কাছাকাছি নল হতে পারে। আমরা এগুলোই ঝাঁকে ঝাঁকে ওই রকম ছোট তীর এসে লাগতো। নল হাতে থাকবে কেন? এই তীরগুলো ধনুক থেকে ছোড়া হয়নি। বর্মায় পাখি শিকারের জন্যে এই রকম তীর ব্যবহার করা হয়। টেকনাফ অঞ্চলে মগদের মধ্যেও এর ব্যবহার আছে। সরু একটা নলের মধ্যে এই তীর ভরে অন্যদিকে মুখ লাগিয়ে ফু দিতে হয়। অনায়াসে 30-40 হাত দূরে এই তীর নিক্ষেপ করা যায় ফু দিয়ে। অভ্যাস হয়ে গেলে 50-60 গজ পর্যন্ত যায়। তীরের আগায় গ্রামোফোনের পিনের মতো একটা চোখা লোহা থাকে, পিছনে থাকে পালক। তাতে করে খুব ভালো সই হয়। অদ্ভুত পদ্ধতি তো। লোহাটার আগায় সামান্য একটু বিষ মাখিয়ে নিলেই একটা মানুষকে অনায়াসে সাবার করে দেয়া যায়। কোনো শব্দ নেই, বন্দুকের চেয়েও মারাত্মক। ওসব চিন্তা এখন রাখতো, কাল সারাদিন অনেক কাজ আছে, এখন একটু ঘুমিয়ে নে। দুই ঢোকে কফিটুকু শেষ করে খাটের তলায় কাপটা রেখে দিল শহীদ। তারপর বিছানায় শুয়ে কম্বল টেনে দিল গলা পর্যন্ত। কামালও তার বিছানায় ঢুকলো। অনেকক্ষণ পর্যন্ত কারো চোখে ঘুম এলো না। গোয়ালন্দ থানার দারোগা কামালের দূর সম্পর্কের আত্মীয়। শহীদ আর গফুরকে নিয়ে অসংকোচে তার বাড়িতেও গিয়ে উঠল কামাল। তমিজুদ্দিন মোল্লা অত্যন্ত অমায়িক লোক, খুব খাতির করলেন ওদের। দারোগা হিসেবে এখানে খুব হাকডাক আছে। মাছ, দুধ, ঘি, ফল ইত্যাদি বিনা পয়সায় প্রচুর পরিমাণে তার বাড়িতে আসে। টাকা পয়সা তিনি মোটেই নেন না, সেটা হারাম। স্টিমার ঘাট থেকে বাড়িটা সিকিমাইল মতো হবে। বেলা 12টার দিকে স্টিমার ঘাটে একটা গোলমাল শোনা গেল। তমিজ সাহেবের মুখটা সহসা গম্ভীর হয়ে গেল। কামালও প্রশ্ন ও শহীদ আশ্চর্য হয়ে গেল তার এই পরিবর্তন দেখে। কামাল প্রশ্ন করল, গোলমাল কিসের? তমিজ সাহেব ভুরু কুঁচকে বললেন, কি জানি, আবার হয়তো লাশ পাওয়া গেছে নদীতে। কিছুদিন যাবৎ কয়েকদিন পর পর লাশ পাওয়া যাচ্ছে নদীতে। এমন আর এই এলাকায় হয়নি। বড্ড ঝঞ্ঝাটে পড়েছি এখন। লাশ আবার পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে রাজবাড়ি, সাথে আবার তার পুলিশ দাও। এই এলাকায় একেবারে প্যানিক সৃষ্টি হয়ে যাচ্ছে। মাঝখান থেকে আমার অবস্থা কাহিল। ওপরওয়ালা চাপ দিচ্ছে, ইনভেস্টিগেশন করো। আরে বাবা, ইনভেস্টিগেশন কি পানির তলায় করব? নদীর কোনো জায়গা ইনভেস্টিগেশন করা যায় বলেন তো শহীদ সাহেব। এমন সময় কয়েকজন লোক একটা লাশ এনে দারোগা সাহেবের উঠানে ফেললো। লাশ দেখে কামাল শহীদের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। শহীদ নির্বিকারভাবে এগিয়ে গেল মরার কাছে। একটা 12-14 বছর ছেলে, মুখটা এমনভাবে কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটাকুটি করা যে শনাক্ত করা অসম্ভব। তমিজ সাহেবের দিকে ফিরে শহীদ বলল, মিস্টার তমিজুদ্দিন, আপনি পোস্টমর্টমের কোনো রিপোর্ট পেয়েছেন? আগের লোকগুলো কিভাবে খুন হয়েছে বলে ডাক্তার রিপোর্ট দিয়েছে? দুটো লোকই এক আশ্চর্য উপায়ে খুন হয়েছে। বললে বিশ্বাস করবে না, লাশ দুটোর হাড় গুলিয়ে ফেলা হয়েছে। শরীরের উপরে বুকের কাছে কোনো কাটাকুটির চিহ্ন নেই। শরীরের ভেতর থেকে আর কিছুই পাওয়া যায়নি। বুঝতে পারছেন ব্যাপারটা? শরীরের ওপর কোনো ক্ষত নেই, অথচ হাড়টা বেমালুম গলে গেল। রিপোর্টটা পেলেন কবে? আজই সকালে। আমি একবারে তাজ্জব হয়ে গেছি রিপোর্ট পড়ে। এগুলো কিন্তু টপ সিক্রেট ব্যাপার, আপনি দয়া করে এগুলো বাইরে প্রকাশ করবেন না, তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি আরম্ভ হবে। সত্যি কথা বলতে তমিজ সাহেব, আমি এই কেসটা নিয়ে ঢাকা থেকে এসেছি। আমার সঙ্গে আইজি সাহেবের চিঠি আছে। আপনি যদি দয়া করে আমাকে রিপোর্টটা দেখতে দেন তো বড় ভালো হয়। আচ্ছা। আশ্চর্য হয়ে যান তমিজ সাহেব, আপনারা তাহলে এই ব্যাপারে এসেছেন? ওপরওয়ালাদের নজর ভালো মতোই পড়েছে এইদিকে। এবার আমার চাকরিটা গেল বুঝি? না মিস্টার তমিজ, আমরা অন্য কেসে এসেছি। নানা অবস্থায় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের আসামি আর আপনার আসামি একই ব্যক্তি। আপনার ভয়ে কোনো কারণ নেই। ওপরওয়ালারা জানেই না যে এই দুই কেসের আসামি একই লোক। তাদের জানবার আগেই কেসটার একটা সমাধান করে ফেলুন না। তার জন্য আপনার সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।
আপনার সব রকম সাহায্যের জন্যই আমি প্রস্তুত। বলুন কী সাহায্যের দরকার? আপাতত পোস্টমর্টমের রিপোর্টটা দেখতে হবে। তমিজ সাহেব একজন সিপাহীকে ডেকে অফিস থেকে রিপোর্টের ফাইলটা আনতে হুকুম করলেন। শহীদ জিজ্ঞেস করলো, এ লাশ কখন পাঠাবেন রাজবাড়ি? 1:30টার সময় একটা মিক্স ট্রেন আছে, আর ঘন্টাখানেক বাকি। আমি ছদ্মবেশে সাথে যাব। আমাকে একটা পুলিশের ইউনিফর্ম দিতে হবে। ঘরে ফিরে এসে কামালকে আড়ালে ডেকে নিয়ে বলল শহীদ, আমি আপাতত রাজবাড়িতে যাচ্ছি। আমি যেখান থেকেই চিঠি বা টেলিগ্রামে খবর দেই, ছদ্মবেশে সেখানে চলে যাবি। আর আমি যে এখানে নেই তা যেন কেউ ঘুণাক্ষরে টের না পায়। গফুরকে আমার মতো করে সাজিয়ে মাঝে মাঝে গোয়েলন্দর আশেপাশে ঘুরে বেড়াবি খুব চিন্তিত মুখে। মাঝে মাঝে নদীতে নৌকো করে যাবি। মাঝিদের জিজ্ঞেস করবি কোথায় লাশ পাওয়া গিয়েছিল। খেয়াল রাখবি আমি যে নেই তা যেন কেউ লক্ষ্য না করে। তোর চারপাশে অনেক ছায়া দেখবি, বুঝেও বুঝতে চাইবি না যে তুই ওদের স্পাইং টের পেয়েছিস। আধ ঘন্টা পর কয়েকজন পুলিশ লাশ নিয়ে সোজা স্টেশনের দিকে চলে গেল। কুষ্টিয়া কোর্ট, লাল স্টেশন ঘরটার গায়ে বড় বড় সাদা হরফে লেখা। সন্ধ্যা একটু ঘনিয়ে এসেছে। ট্রেন এসে থামলো, কয়েকজন যাত্রী নামলো। এদিকটা নিরালা, এরই মধ্যে সব নিঝুম হয়ে এসেছে। ছোট স্টেশন ঘরটার পাশে একটা চায়ের স্টল, বাতি জ্বলছে। কয়েকজন লোক বসে আছে বেঞ্চির উপর, কেউ বেঞ্চির উপর পা তুলে চাদর মুড়ি দিয়ে একেবারে জমে বসেছে। দোকানদার ঠক ঠক করে তাদের সামনে চায়ের গ্লাস রাখছে। ইন্টার ক্লাস থেকে একজন বাঙালি হিন্দু ভদ্রলোক নামলো। একটা চামড়ার বাক্স কুলির মাথায় তুলে দিয়ে এগিয়ে গেল ভদ্রলোক টিকিট চেকারের দিকে। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় শৌখিন লোক। দামিয়াতির পাঞ্জাবির হাতায় কিছুটা গোটানো, বোতামগুলো সোনার চকচক করছে। একটু কুঁজো হয়ে হাঁটছে ভদ্রলোক, কিন্তু হাতের পেশি দেখে বোঝা যায় কি অসাধারণ শক্তি ছিল তার যৌবনে। এখনো 2-3 জন সন্ডামার্কার লোক তার সাথে লাগতে গেলে যথেষ্ট চিন্তা করে নেবে। টিকিট দেখিয়ে ভদ্রলোক বাইরে এসে একটা রিকশায় চাপল। বলল, আদর্শ বিন্দু হোটেল। বাবু 3টে আছে বিন্দু হোটেলে, কোনটায় যাব? গড়াই নদীর পরেরটায়। রিকশাওয়ালা বুঝলো এই লোক নতুন নয়। সে সোজা রিকশা টেনে চলল। সেখান থেকে মিনিট 10-এর পথে দোতলা হোটেল। একটা সাইনবোর্ড টাঙানো, তাতে লেখা আদর্শ বিন্দু হোটেল ও রেস্টুরেন্ট। হোটেলের ম্যানেজার সাগ্রহে এগিয়ে এলো। দোতলায় নদীর ধারের বেশ বড় একটা ঘর ঠিক হলো। সাথে আটাচট বাথরুমও আছে। একটা ডাবল বেড। ঘরটায় প্রায় আধখান জুড়ে। আসবাবের মধ্যে একটা টেবিল, তার চারধারে 4টে চেয়ারের পাতা। ঘরের কোণে একটা মাঝারি আকারের ড্রেসিং টেবিল। পূব দিকে একটা ছোট ব্যালকনি, সেখানে 2টো ইজি চেয়ার পাতা নদীর দিকে মুখ করে। বেশ পছন্দ হয়েছে। এ ঘরটা বোঝা গেল ভদ্রলোকের মুখে দেখে। ম্যানেজার একটা খাতা খুলে জিজ্ঞেস করলো, মশাইয়ের নাম কি লিখব? লিখুন অনাথ চক্রবর্তী, পেশা জমিদারি। আগে কী কারণে আগমন? সবিনয়ে জিজ্ঞেস করে ম্যানেজার। এখানে একটা জায়গা কেনার ইচ্ছে আছে। খাতায় কি যেন লিখলো ম্যানেজার, তারপর সেই সরিয়ে নিয়ে খাতা বন্ধ করে ভালো করে চাইলো অনাথ চক্রবর্তীর দিকে। বলল, আগে খাওয়া সম্বন্ধে চিন্তাও করবে না, আমাদের পাচক ব্রাহ্মণ। আপনার কোনো অসুবিধা হবে না। এখানে এই হোটেলে সবচাইতে ভালো। বড় বড় লোক সবাই এখানে পদধূলি দান করেন। আপনার কোনো কিছুর প্রয়োজন হলেই আমাকে খবর দেবেন। আমার নাম আগে দিবাকর শর্মা। এ শহরে বছর 10 আগে একবার এসেছিলাম। এখন দেখছি অনেক পরিবর্তন হয়েছে। আগে হয়েছেই তো, আমূল পরিবর্তন হয়েছে। আগে তো ভয়ানক নির্জন ছিল এইসব জায়গা। লোকালয় ছিল ওই মোহিনী মিলের কাছটাতেই। এখন এদিকে কত নতুন বাড়ি উঠলো, আরও কত হচ্ছে। আমি আগে প্রায় 20 বছর হলো এখানে এসেছি। আমার বাড়ি হলো গিয়ে কেশনগর। ও আচ্ছা, আপনি আমার খাবার পাঠিয়ে দিন, আমি স্নান সেরে নিই। কলে জল আছে না? আগে আমাদের কলে সব সময় জল থাকে। আমরা পাম্প করে সাধারণ ব্যবহারের জল ট্যাঙ্কে তুলে রাখি। কিন্তু আগে নতুন জল স্নান আজ অবেলায় না করলেই পারতেন।
দেখুন, আমি খুব ক্লান্ত, স্নান করে কিছু মুখে দিয়ে ঘুমিয়ে পড়ব। আপনি তাড়াতাড়ি আমার খাবারের বন্দোবস্ত করুন। বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক একটু মুচকি হাসলো। ভদ্রলোক আর কেউ নয়, আমাদের শহীদ খান। স্নান সেরে আবার অনাথ চক্রবর্তী সেজে সে বেরিয়ে এলো। টেবিলে তার খাবার সাজানো রয়েছে, তাই খেয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাবার চেষ্টা করছে। এমন সময় দরজায় টোকা পড়ল। বাইরে থেকে আওয়াজ এলো, এঁটো বাসন নিতে এসেছে কর্তা। দরজা খুলে দিতেই একজন খোঁচা খোঁচা দাড়িওয়ালা ছুঁচোমুখ কুঁজো বেটে লোক একটা ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকলো। পরিপাটি করে গুছিয়ে বাসন পেয়ালা তুলে সে অনাথবাবুকে একটা নমস্কার করে চলে গেল। দরজা বন্ধ করে শহীদ খাটে এসে শুয়ে পড়ল। নানান কথা মনে ঘুরপাক খেতে লাগলো। ট্রেনের সেই লোকটাকে খুঁজে বের করে তার উপর নজর রাখতে হবে, নদীর উপর নজর রাখতে হবে। কুয়াশাকে খুঁজে বের করার সূত্র সে পেয়েছে, তাই ধরে সে এগিয়ে যাবে। বেশ কিছুদিন থাকতে হবে তার এখানে। জেদ চেপে গেছে শহীদের। যে করে হোক ধরতেই হবে খুনিকে, যত বড় ধুরন্ধরই সে হোক না কেন। অন্যায় শেষ পর্যন্ত ধরা পড়বেই। শহীদ হাসল। কুয়াশার অনুচর ভাববে শহীদ আর কামাল এখনো গোয়ালন্দেই আছে। এই শেষে লাশটারও হাড় পাওয়া যায়নি। এমন অদ্ভুত ব্যাপার শহীদ আর কখনো শুনিনি। এক্স রে দিয়ে ফটো তুলে ভেতরের খবর জানতে পারা আর সাধারণ ব্যাপার, কিন্তু উপরের চামড়ার আঁচড়টুকু না দিয়ে হাড়টা কি করে গলিয়ে ফেলা যায়, অদ্ভুত বুদ্ধিমান এই খুনি। বুদ্ধির পরিচয় এর প্রতিটা কাজেই পাওয়া যাচ্ছে। দলবলও আছে লোকটার। এসব নানান কথা এলোমেলোভাবে তার মনে হতে লাগলো। সারা রাত ভালো ঘুম হলো না। কানের কাছে মশার গুঞ্জন, মনে নানা রকম চিন্তা নিয়ে অনেক রাত পর্যন্ত জেগে রইল শহীদ। অনেক বেলা করে পরদিন ঘুম ভাঙল তার। চা খেয়ে বেরিয়ে পড়ল সে। পোস্ট অফিস থেকে গোটা কত খাম কিনল, তারপর থানার দিক হাঁটতে লাগলো। কুষ্টিয়ার রাস্তাঘাট বেশ ভালো, চিনতে কষ্ট হয় না। সবগুলোই সোজা সোজা। মেইন রোড থেকে অনেকগুলো রাস্তা লম্বাভাবে বেরিয়ে গিয়ে নদীতে পড়েছে। বাড়িগুলো রাস্তার পাশে সাজানো। মফস্বল টাউন, একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া পাওয়া যায়। টাউনটা খুবই ছোট, কিন্তু কিছুরই অভাব নেই। স্টেশন দুটো, একটা কুষ্টিয়া, অপরটা কুষ্টিয়া কোর্ট। মাইলখানেকের তফাৎ। জজ কোর্ট স্টেশন সাথেই লাগানো, তার উত্তরে পুলিশ ব্যারাক। স্টেশনের পশ্চিমে কুষ্টিয়ার কলেজে, তার সাথে রয়েছে কলেজে ফুটবল গ্রাউন্ড। হাসপাতালটা হচ্ছে গার্লস স্কুলের পাশেই, তার উত্তরে বয়েজ স্কুল। দুইটা সিনেমা হল রয়েছে এইটুকু শহরে। থানার ঠিক উল্টো দিকে তার এক বন্ধুর বাড়ি। জানা দরকার সে এখানে আছে না ঢাকায় গেছে। সে থাকলে বড় উপকার হবে। সোজা গিয়ে দরজায় কড়া নাড়ল শহীদ। বেরিয়ে এলো একজন যুবক। দেখতে অত্যন্ত রোগা পটকা, তাই বয়স খুব কম বলে মনে হয়। চোখে চশমা, হাতে একটা বই। জিজ্ঞেস করলো, কাকে চান? প্রফেসর আশরাফ চৌধুরী আছেন? আমি আশরাফ চৌধুরী। আপনার কি দরকার? ভেতরে আসুন। আমার নাম অনাথ চক্রবর্তী, রায়পুরার জমিদার। ঢাকার ইসলাম খান সাহেবের ছেলে শহীদ খান আমাকে আপনার সাথে আলাপ করতে উপদেশ দিয়েছেন। বসুন। দাঁড়িয়ে রইলেন কেন? তা কেমন আছেন শহীদ? প্রায় বছরখানেক হলো ওর সাথে আমার দেখা নেই। মাঝে মাঝে শুনছিলাম গোয়েন্দাগিরি করছে। এখনো তাই? হ্যাঁ, এখনো তাই। গোয়েন্দাগিরি করতে সে এখন কুষ্টিয়া এসেছে এবং তোমার সামনের চেয়ারে বসে আছে হাদারাম। এ, আপনি? মানে তুমি? আমি চিনতেই পারিনি। ভালো ছদ্মবেশ ধরেছ তো। হ্যাঁ, উঠছো কোথায়? আদর্শ বিন্দু হোটেল। বাদ দাও, তোমার হোটেল। চলো এখনই জিনিসপত্র নিয়ে আসি আমার এখানে। কুষ্টিয়া এলে অথচ আমার বাসায় উঠলে না, আমি ভীষণ অসন্তুষ্ট হয়েছি। দেখো ভাই, বিশেষ কাজে খুনি তাড়া করে এসেছি, তাই হোটেলে উঠতে বাধ্য হয়েছি, নইলে তোমরা এখানে উঠতাম। আপাতত আমাকে হিন্দু জমিদার হয়ে থাকতে হবে। তুমি কিছু মনে করো না। বেশ তো, এখন থাকো, কিন্তু কাজ হয়ে গেলে আমার এখানে কদিন বেরিয়ে না গেলে আমি অত্যন্ত রাগ করব। আচ্ছা আচ্ছা, এখন তুমি আমাকে কিছু খবর দাও দেখি। এখানে বিক্রি হবে এমন জমি টমি আছে? খুব আছে। আমরাই তো কিছু জমি বিক্রি করব। কেন, কিনবে নাকি? না, কিনার ভান করব। আমি তো হিন্দু জমিদার।
জমি কিনতে এসেছি। তোমাদের জমি থাকায় ভালোই হলো। তুমি মাঝে মাঝে জমির দলিল, নকশা, পর্চা ইত্যাদি নিয়ে আমার ওখানে যেতে পারবে। আমিও পারবো আসতে। তোমার কাছ থেকে অনেক খবর জানানোর প্রয়োজন। এখন চলি। তুমি ঠিকানা দিয়ে যাও, আমি যাব। শহীদ একটা কাগজের নাম ঠিকানা লিখে আশরাফ চৌধুরীর হাতে দিল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, তুমি কাল বিকেল দিকে একবার যেও আমার ওখানে। এখনই উঠছো নাকি? চাটা খাবে না? না ভাই, আর বসবো না, কতগুলো কাজ পড়ে রয়েছে। হোটেলে ফিরে চিঠি লিখতে বসলো শহীদ। লিনাকে লিখলো যেন চিন্তা না করে। সে, কামাল ভাই, গফুর সবাই খুব ফুর্তিতে রয়েছে। দিন 15-র মধ্যে ফিরবে। কামালকে লিখলো, আমি যখনই টেলিগ্রাম করব তখনই তুই গফুরকে নিয়ে ছদ্মবেশে চলে আসবি কুষ্টিয়ায়। হিন্দু সেজে আসবি। আমি এখন রায়পুরার জমিদার অনাথ চক্রবর্তী। তুই আমার নায়েব অবিনাশ সেরেস্তাদার আর গফুর পেয়েদা। ওকে সব বুঝিয়ে দিবে আগে ভালো করে। কুষ্টিয়া আদর্শ বিন্দু হোটেল, গড়াই নদীর পার। সে বেটে চাকরটার হাতে চিঠি দুটো দিয়ে একটা আধুলি গুজে দিল শহীদ। সে জিজ্ঞেস করলো, বাবু লাল বক্সে ফেলাবো না নীল বক্সে? লাল বক্সে ফেলে দাও, এক্ষুনি যাও, জরুরি চিঠি। সে চলে গেল চিঠি নিয়ে। শহীদ ভাবতে লাগলো, আজকের মতো শেষ কাজ। বিকেলবেলা নদীর পাড় ধরে গিয়ে যতদূর সম্ভব দেখে আসতে হবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে অর্ধেক পড়া ইংরেজি উপন্যাসটা নিয়ে ব্যালকনির একটা ইজি চেয়ার গিয়ে বসলো শহীদ। উত্তর দিক থেকে গফুর ফুরফুরে একটা ঠান্ডা বাতাস আসছে। বেশ ভালো লাগে। মনটা কিছুতেই বয়ে বসতে চায় না। বই বন্ধ করে সামনের দিকে চেয়ে রইল সে। নদীর জল অনেক শুকিয়ে গেছে। পাড় খুব উঁচু, যেন চোয়ালের হাড় বেরিয়ে পড়েছে। কিন্তু এই জলে অনায়াসে স্টিমার চলতে পারে। ছোট বড় হরেক রকম নৌকা চলছে। কারো পালতোলা, কেউ বা দাঁড় টানছে। অনেক দূরের পালতোলা গয়নার নৌকা দেখলেই মনটা উদাস হয়ে যায়। দূরের টান মাঝিদের অলস কথাবার্তা, জলের একটানা শব্দ, হালের বিলম্বিত ক্যাচকুচ শব্দ, খরা আমেজ, দুপুর সবটা মিলিয়ে স্বপ্ন মনে হয়। বিছানায় গিয়ে শুয়ে পড়ল শহীদ। সেখান থেকে বাইরের দিকে চেয়ে রইল চুপচাপ। আকাশের এক বিন্দু মেঘ নেই। কয়েকটা চিল অনেক উঁচুতে উড়ে বেড়াচ্ছে। চারদিকে একটা নিঝুম মতো। দূরে কোনো একটা বাড়ির ছাদ পেটানো হচ্ছে। সেই একটা শব্দ দুপুরে আরো গম্ভীর করে তোলে। হঠাৎ একটা কাক কর্কশ স্বরে ডেকে ওঠে। খান খান করে হয় নিস্তব্ধতা। আবার জমে ওঠে আমেজ। ঝিমিয়ে আসে শহীদ। দুপুর এত সুন্দর হতে পারে তার ধারণাই ছিল না। একটা মধুর আমেজ তার বুদ্ধিকে ছেয়ে ফেলল। এ দুপুরকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়, বুদ্ধি দিয়ে নয়। বিকেলবেলা একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল শহীদের। হরিদাস চা নিয়ে এসে রাখলো। চোখ কষলে উঠে বসলো শহীদ। ঘুমিয়ে পড়েছিল ভাবতে তার লজ্জাই লাগছে। দুপুরে ঘুমানোর অভ্যেস নেই। দিবানিদ্রাকে রীতিমতো ঘৃণাই করে সে। আর আজ নিজেই পাক্কা 3 ঘন্টা দিবানিদ্রা দিয়ে উঠল। কিন্তু এ অপরাধের জন্য তার গ্লানি নেই। শরীর মন বড় চাঙ্গা বোধ হচ্ছে। চা খেয়ে সে বেরিয়ে পড়ল নদীর পাড়ে বেড়াতে। সরু একটা রাস্তা নদীর পাশ বরাবর চলে গেছে। বিকেলে আজকাল কেউই বড় একটা এদিকে আসে না। সবাই যায় পুলিশ গ্রাউন্ড কিংবা কলেজ গ্রাউন্ড হকি ক্রিকেট খেলা দেখতে। 2-4 জন অতি বৃদ্ধকে দেখা গেল নদীর নির্মল বায়ু সেবন করছেন। কেউ কেউ কোনো পাথরের উপর কি গাছের গুড়িতে বসে আছেন। পথ ধরে কিছুটা উত্তরে গিয়ে শহীদ দেখল একজন যুবক একটা পাথরের উপর বসে ওপারে চরের দিকে চেয়ে রয়েছে। কাছে যেতেই তার দিকে ফিরে চাইল। তারপর আবার দৃষ্টি নিবদ্ধ করলো ওপারে। শহীদ দেখল অদ্ভুত সুন্দর দুটি চোখ, নিষ্পাপ, নিকলঙ্ক। চোখের দিকে চাইল মানে মনে হয় কত গভীর যেন মানুষটি, যেন সাগর। কত কি করে অতল তলে লুকানো আছে। কবি হওয়া এরই সাজে। মাথা ভর্তি কোকড়া চুল, পরনে জিন্সের সাদা প্যান্ট আর হালকা গোলাপি রঙের শার্ট। বড় মানিয়েছে এই পরন্ত বেলায় লোকটাকে এই কাপড়ে। বয়স
ঠিক আঁচ করা যায় না, বোধহয় 30 থেকে 35-এর মধ্যে হবে। লম্বা চওড়া শরীরের গড়ন, চওড়া উঁচু বুক শার্টের উপর দিয়েও স্পষ্ট অনুভব করা যায়। শহীদ এগিয়ে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে কে ডাকলো, অনাথবাবু। চমকে ফিরে তাকালো শহীদ, দেখলো ট্রেনের সেই লোকটা দ্রুতগতিতে তার দিকে আসছে, হাতে একটা অ্যাটাচি কেস। লোকটা কাছে এসে বলল, দেখুন তো, পেছন থেকেও ঠিক চিনতে পেরেছি কেমন। হাওয়া খাচ্ছেন বুঝি? হ্যাঁ, এই একটু ঘুরে বেড়াচ্ছি। লোকটার নাম কিছুতেই মনে আনতে পারছে না শহীদ। ট্রেনে কি যেন একটা নাম বলল। একটু থেমে শহীদ আবার বলল, তা আপনি এদিকে চললেন কোথায়? খুব তাড়া বুঝি? এই তো এই পথে, আর একটু এগুলেই আমার বাসা। চাকরি করি সেই মোহিনী কটন মিলে। সন্ধ্যার আগে বাসায় ফিরতে হয়, একটু তাড়াতাড়ি হাঁটতে হয় বই কি। বাসায় স্ত্রী আছেন কি না বুঝলেন না, তার হুকুমেই মানে সাজের আগেই ফিরতে হবে। চলুন না, আমার বাসায় একটু চা খাবেন, গল্প সল্প করা যাবে। সন্ধ্যা হয়ে এলো, এখন হোটেলে ফিরব। আরেকদিন আপনার বাসায় চা খাওয়া যাবে। আজ আসি। শহীদ এক পা বাড়ালো। ও, ভালো কথা। আপনার জমি কিনবার কি হলো? খোঁজ খবর পেলেন কিছু? এই একটু আধটু খোঁজ পেয়েছি। আশরাফ চৌধুরী আছেন না, এখনকার কলেজের প্রফেসর, তিনি নাকি কিছু জমি বিক্রি করছেন। দেখি কথাবার্তা দামদস্তর করে কি দাঁড়ায়। ইংরেজির প্রফেসর আশরাফ চৌধুরী তো? উনি লোক খুব ভালো, তার সাথে কারবারের আপনি ঠকবেন না। আচ্ছা, আজ আসি, আবার দেখা হবে। দুজন দুদিকে চলে যায়। সেই লোকটি তখনও পাথরের উপর বসে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে ওপারের দিকে। সন্ধ্যা নামছে, আবছা হয়ে আসছে ওদিকের পাড়টা। কুয়াশা পড়ছে। দূরে একটা মন্দিরের ঘণ্টা ধ্বনি হচ্ছে। কয়েকটা বাদুড় মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। নৌকাগুলোর কোনোটাতে আলো জ্বলছে, জলে তার প্রতিবিম্ব। কোনো এক বাড়িতে মশা তাড়াবার জন্য ধূপ পোড়াচ্ছে, তার সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। মন্দিরের ঘণ্টা বাজছে ঢং ঢং। হোটেলে ফিরে এলো শহীদ। এতক্ষণ মনে পড়ছে লোকটার নাম সিরাজুল হক। রাত 1:30। দুপুরে ঘুমিয়ে আছে, তাই কিছুতেই শহীদের চোখ ঘুম আসছে না। ইংরেজি বইটা শেষ করে সুইচ টিপে বাতি নিভিয়ে দিল। বিছানায় ঢুকে মশারির চারধারে ভালো করে গুজিয়ে নিয়ে সে ঘুমোবার চেষ্টা করতে লাগলো। হঠাৎ তার অভ্যস্ত কান সজাগ হয়ে উঠল। শরতের আওয়াজ। এত রাতে তো কোনো রেডিও স্টেশনে ধরবার কথাও নয়, কোনো সঙ্গীত সম্মেলনও হতে পারে না। তার চোখ এড়িয়ে সম্মেলন হবার জো নেই। আর এত রাতে সঙ্গীত সম্মেলন ছাড়া আর কোনো কারণও রেডিও খুলবে না। হাত ঘড়িটার দিকে তাকায় শহীদ। রেডিয়াম দেয়া ঘড়ি, 1:30 বাজে। ধীরে ধীরে আলাপ হচ্ছে। বড় ভালো বাজছে তো। কি বল টোকা, কি মিষ্টি। একমাত্র আলী আকবর খান ছাড়া আর কারো হাত দিয়ে এ টোকা বেরোবার কথা নয়। বিছানা ছেড়ে বেরিয়ে এলো শহীদ। জানালার পাশে এসে দাঁড়ালো। উহ, অদ্ভুত সুন্দর। বাঘেস্ট্রি বাজাচ্ছে। একটান দিয়ে দামি আলোয়ানটা গায়ে জড়িয়ে নিয়ে দরজার ভিড়িয়ে বেরিয়ে এলো সে হোটেল থেকে। দেখতেই হবে এই মফস্বল শহরে কে এত বড় শিল্পী। আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেল শহীদ। নদীর পাড়ের দোতলাটায় থেকে শব্দ আসছে। সে এগিয়ে দাঁড়ালো বাড়িটার কাছে। উঁচু পাঁচিল গিয়ে ঘেরা বাড়িটা। লোহার একটা গেট আছে। গেট খুলে ভিতরে ঢুকে পড়ল শহীদ। দোতলায় বসে কে যেন বাজাচ্ছে। নিচে বারান্দায় উঠবার সিঁড়ির উপর বসে পড়ল শহীদ। বেজে চলছে শরৎ, কি অদ্ভুত মিষ্টি। স্থান কাল পাত্র ভুলে গেল শহীদ। বুঁদ হয়ে বসে রইল সিঁড়ির উপর। তার মনে হলো বাঘেস্ট্রি যেন হেমন্তকালের রাগ। সেই যে তার কিশোর বয়সে বিকেলবেলা সে আর কামাল পুরানো পল্টনের এক বাসায় ব্যাডমিন্টন খেলতে যেত। সন্ধ্যা হয় যেন। এমন সময় সরু একটা পায়ে হাঁটা পথ দিয়ে বাড়ি ফিরত তারা। আশপাশ ছোটখাটো ঝোপ, মাঝে মাঝে ঘন মস্ত বড় বড় শাল গাছগুলোর তলায় আঁধার হয়ে এসেছে। পথের একধারে ছিল একটা পুকুর, অজস্র লাল শাপলা ফুটে থাকতো তাতে।
কুয়াশা পড়তো, ডোমপাড়া থেকে ঘুঁটে পোড়ানোর গন্ধ আসছে। শিউলির গভীর ভারী গন্ধটা নেশা ধরাতো। একটা দুটো করে বাতি জ্বলে উঠত। সেই পুরনো স্মৃতি জেগে উঠল শহীদের মনে। তাদের গায়ে থাকতো হাতে বোনা সোয়েটার, প্রথম বের করা হয়েছে ট্রাঙ্ক থেকে। তাতে ন্যাপথলিনের গন্ধ জড়ানো। শহীদের মনে হলো এখনো যেন সেই গন্ধ পাচ্ছে। সেই কিশোর বয়স, পৃথিবীটা কত ছোট তার কাছে তখন। মনটা তখন ঠিক কচি একটা গোলাপের কুঁড়ির মতো। বড় ভালো লাগে শহীদের, সাথে সাথে কষ্টও হয়। ছোটবেলার শহীদটাকে আদর করে দিতে ইচ্ছে করছে তার। তন্ময় হয়ে শোনে শহীদ। আলাপ ছেড়ে গত ধরল বাদক। বড় সুন্দর অস্থায়ী অন্তরা, স্টাইল আছে, গায়কি আছে, খানদানি ঢং আছে, কিন্তু তবলা নেই। কিছুক্ষণ বাজিয়ে বোধ করি বিরক্ত হয়েই থেমে গেল বাদক। শহীদও বিরক্ত হয়েছে, ফিরে যাচ্ছে সে। গেটের কাছে যে এসেছে এমন সময় উপর থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো, কে? চমকে উঠল শহীদ। উহ, কি ভারী গলা! আমি অনাথ চক্রবর্তী, রায়পুরার জমিদার। আমি এই পাশের হোটেলে উঠেছি। আপনার বাজনা শুনে এসেছিলাম, ভালো করে শুনতে। অনধিকার প্রবেশের জন্য ক্ষমা চাইছি। আপনি উপরে আসুন, আমি দরজা খুলে দিচ্ছি। বাইরের দিকে একটা বাতি জ্বলে উঠল। শহীদ দাঁড়িয়ে রইল। একবার ভাবলো চলে যাবে কিনা, কিন্তু আবার কৌতূহলী হলো। দেখাই যাক লোকটাকে। এতক্ষণ তার একটু শীত শীত বোধ হচ্ছে। রাত বোধহয় 3টের কম না। দরজা খুলে যে লোকটা বেরিয়ে এলো তাকে দেখেই শহীদ চিনতে পারল। একেই সে দেখেছে আজ বিকেলে নদীর ধারে পাথরের উপর বসে থাকতে। লোকটা অত্যন্ত ভদ্রভাবে বলল, আপনি আমার সাথে উপরে আসুন। শহীদ তার পিছন পিছন দোতলায় উঠে এলো। শহীদকে একটা চেয়ারে বসতে অনুরোধ করে সে একটা ইলেকট্রিক স্টোভে এক কেটলি জল চড়িয়ে দিল। তারপর ভালো করে শহীদের দিকে চেয়ে বলল, বাইরে শীতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে আপনার। আমাকে ডাকলেই পারতেন। মিছিমিছি এত কষ্ট পেলেন অনাথবাবু। এখন মনে হচ্ছে কষ্ট লাগাই স্বাভাবিক ছিল, কিন্তু তখন আপনার বাজনা শুনতে শুনতে ভুলে গিয়েছিলাম কষ্টের কথা। বাঘেশ্রীর ওপর এত সুন্দর আলাপ জীবনে আর কখনো আমি শুনিনি। এর মধ্যে আপনাকে ডেকে বিরক্ত করি কি করে বলুন তো? প্রশংসা শুনে মিষ্টি করে হাসল ভদ্রলোক। চমৎকার ঝকঝকে দাঁত দেখা গেল। আমার নাম রফিকুল ইসলাম, ব্যবসায়ী, ব্যস্ত মানুষ, সময় পাই না 7বার। মাঝে মাঝে শরৎটা নিয়ে একটু বসি, কিন্তু তবলচি নেই এখানে, ভালো বড্ড অসুবিধা হয়, কিছুই বাজানো যায় না। আমি অল্প স্বল্প তবলা জানি, তবে আপনার সাথে সঙ্গতের মতো নয়। আপনি জানেন বাজাতে? উজ্জ্বল হয়ে উঠল শিল্পীর মুখ। আলমারির উপর থেকে একজোড়া বায়াতবলা পেরে বিছানার উপর রাখলো। তারপর বলল, আগে কফি খেয়ে নিই 1 কাপ, তারপর কিছু একটা চেষ্টা করা যাবে। কি বলেন? 1 কাপ কফি এগিয়ে দিল সে শহীদের দিকে। আরেক কাপ নিজে নিল। কফি খেতে খেতে শহীদ তবলাটা বেঁধে নিল। রফিকুল ইসলাম বলল, এই সময়টায় কোনো রাগ শুনতে ইচ্ছে করছে আপনার বলুন তো? ঝিঝির ঠুমরি। একটু ভেবে উত্তর দেয় শহীদ, ঠিক বলছেন। মিনিট কুড়ি ঝিঝির চলল। উচ্ছ্বসিত হয়ে উঠল শহীদ। বড় মিষ্টি হাত, অদ্ভুত সুরজ্ঞান রফিকুল ইসলামের। বাজনা শেষ হতেই শহীদ বলল, উহ, আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আপনি গুণী লোক, কোথায় শিখছেন এমন পাগল করা বাজনা? আমি কারো কাছে শিখিনি, যেটুকু পেরেছি শুনে শুনে শিখেছি। ওস্তাদের পিছনে ঘুরে বেড়াবার সময় আমার ছিল না। আপনি সত্যিকার সমজদার, তাই আপনার কাছে ভালো লাগছে। আর কারো কাছে আমার বাজনা ভালো লাগবে না। আমি ওদের গ্রামার অনুসরণ করি না, আমি তা বুঝেছি। কিন্তু পাণ্ডিত্য আর শিল্প দুটো আলাদা জিনিস। যা ভালো লাগে, যা মনকে মাতায়, তাকে গ্রামার দিয়ে জবাই করা অন্যায়। আমার তো ধারণা ছিল আব্দুল করিম খাঁ সাহেবের ঝিঝিটের পরে আর কিছু সৃষ্টি হবে না। এইমাত্র আমার সে ভুল আমি শুধরে নিলাম। রফিকুল ইসলাম দেরাজ টেনে একটা বোতল বের করলো। বলল, আপনার অভ্যাস নেই তাই না? না। দেন এক্সকিউজ মি। ছিপি খুলে ঢকঢক করে বিলিতির জিন গলায় ঢেলে বোতলের ছিপিটা বন্ধ করলো রফিকুল ইসলাম। শহীদের সাথে তার আলাপ জমে উঠেছে। এরকম আলাপ আরও অনেকক্ষণ চলতে পারত। শহীদের এতে ক্লান্তি নেই, আর অপর পক্ষের যে নেই তা স্পষ্টই বোঝা যাচ্ছে। এমন সময় দেয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত 4টা বাজলো। উঠে দাঁড়ালো শহীদ। আবার আপনার বাজনা শুনতে আসবো রফিক সাহেব, আজ আসি।
আমার আবার সারাদিন দৌড়াদৌড়ি করতে হবে। এখানে একটা জমি কিনবার ইচ্ছে এসেছি। একজন প্রফেসর কিছু জমি বিক্রি করেছে, তার সাথে দরদস্তর করতে হবে। আচ্ছা, আজ আসি। গেট পর্যন্ত এগিয়ে দিল রফিকুল ইসলাম। অনাথ চক্রবর্তীর লোকটা বেশ, তবলায় বেশ হাত আছে লোকটার। লয়জ্ঞানও ভালো। ছোটোখাটো রেলা বড় চমৎকার বাজায়, মনটাও বড় সুন্দর, তাছাড়া সমজদার। আপনারা এতক্ষণ শুনছিলেন রহস্যকেরা কুয়াশা সিরিজ ভলিউম 1 থেকে একটি গল্প, কুয়াশা প্রথম পর্ব। অন্য পর্বগুলি আমি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার ট্রাই করব। সবাই গল্পটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।